চালিয়ে যাব। আমার ছোট্ট সোনা, আমার তামান্না। একেবারে পার্ক স্ট্রিট থেকে কামদুনি হয়ে অনেকে ঘুরে আরজি কর, তার সাথে তামান্নাকে যুক্ত করব এবং অতি সম্প্রতি বাঁশদ্রোণী অঞ্চলে তৃণমূল কংগ্রেস নেতা নিজের মেয়ের ওপর শারীরিক অত্যাচার, এগুলো দেখতে দেখতে বাংলার মানুষ কি ক্লান্ত না ক্ষুব্ধ? ক্লান্ত ক্ষুব্ধ কোনোটাই নয়। ক্লান্ত হলে আজকে এত মানুষের আপনারা ভিড় দেখতে পারতেন না। আপনি যে কথাটা সঠিকভাবেই বলেছেন, পার্ক স্ট্রিট থেকে কামদুনি থেকে হাঁসখালি থেকে একটা অভয়ার কাণ্ডের মতো একটা ঘটনা ঘটলো। সাধারণ মানুষের রাত জাগা, এমন একটা রাত জাগা আমরা দেখলাম যেখানে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত সবাই একটা কারণে রাস্তায় নামলো। দেখুন, আপনি টাকা দিয়ে ভালো জামা কাপড় কিনতে পারেন, টাকা দিয়ে আপনি ভালো মোবাইল কিনতে পারেন, টাকা দিয়ে ভালো খাবার খেতে পারেন, টাকা দিয়ে এ রাজ্যে চাকরিও কিনতে পারেন, কিন্তু একটা প্রশ্নে আপনি এক হবেন যে টাকা দিয়ে আপনি আপনার বাড়ির মেয়ে নিরাপত্তাটা কিনতে পারবেন না। সেই প্রশ্নে সবাই এক হলো, সবাই রাস্তায় নামলো, সবাই চাইলো। দেখুন, অভয়ার বিষয়টা শুধু অভয়ার জাস্টিসের জন্য তো ছিলই বটে, তার সাথে আরও অনেকগুলো ইস্যু উঠে এসেছিল নারী নিরাপত্তা নিয়ে, নারীর সুরক্ষা নিয়ে। এবং ওরকম একটা আন্দোলনের পরে আমরা দেখলাম কসবার মতো ঘটনা ঘটছে। তো মানুষ এখন ভাবছে, সেদিন মহাকরণ থেকে বুদ্ধদেব ভট্টাচার্য বেরিয়ে এলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ঢুকলেন, ওর সাথে সাথে সুদীপ্ত গুপ্ত মারা গেল আর কলেজে কলেজে মনোজিৎ মণ্ডলটা ঢুকলো। সেই মনোজিৎ মণ্ডল দিয়ে সুরক্ষা আজ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে যাচ্ছেন। আপনি বাকি সব দল ছেড়ে দিন, আমি বলছি এই মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের দলের মহিলা রাজন্যা হালদার, সে বলছে যে আমার ছবি এআই করে তাদের দলের কর্মীরাই নাকি সমাজ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এইটা বলার জন্য রাজন্যাকে দল থেকে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে। সোনারপুরের আপনি কাউন্সিলর, মনে রাখবেন কিনা যাই না, পাপিয়া হালদার বলে, উনি যখন জানাচ্ছেন যে আমার সাথে দলের নেতারাই অসভ্যতামি করছে, তখন ওই মেয়েটাকে একঘরে করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই রাজ্যে এটা পরিষ্কার যে একটা মহিলাই সুরক্ষিত, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য হাজার হাজার পুলিশকে লেলিয়ে দেওয়া হয়, সাধারণ মানুষকে পেটানো হয়। এটা এখন সাধারণ মানুষ দেখতে পাচ্ছে পরিষ্কার এটা। আচ্ছা, আমি এবার বলবো, আজকে তো 9th আগস্ট, মানে সভ্যতার ইতিহাসে একটা কলঙ্কিত দিন। নাগাসাকিতে ফ্যাটম্যান পড়েছিল, একদম মানবতার একটা কলঙ্কিত দিন। কিন্তু এই যে ফ্যাটম্যানের তাণ্ডবে মানুষের মনুষ্যত্ব অনেকটা নাড়া দিয়েছিল, আজকে হাজরার মোড়ে সেই ফ্যাটম্যানের তাণ্ডব, যুবদের তাণ্ডব, এই সরকারকে কি বার্তা দেবে? সরকারকে প্রথম দিন থেকেই আমাদের একটা বার্তা, যে ধর্ষকদের সরকার চলছে দিনের পর দিন ধরে উনি চালিয়ে যাচ্ছেন। আপনার মনে থাকবে আগের বছর এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটা সার্কুলার জারি করলেন, আমরা যখন হাজার হাজার মানুষ যখন এক হচ্ছে, আপনি ভাবুন, যেমন বললাম মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্তর সাথে সাথে দেখবেন ঘটি বাঙালরাও মিলে এক হয়ে গেল। ইস্টবেঙ্গল মোহনবাগানকে আমরা ইএম বাইপাসে দেখলাম কিভাবে খেলা থেকে শিক্ষাঙ্গন সবাই এক হয়ে গেল। তারপরে সেই প্রশ্নে যখন নারী নিরাপত্তা নিয়ে আমরা কথা বললাম, তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা সার্কুলার জারি করলেন, কি রাত্রিবেলা মহিলারা রাস্তায় বেরোতে পারবেন না, বা কম, আপনারা একটু চেষ্টা করুন যাতে কম বেরোনো যায়। কেন এই প্রশ্নে আমরা ওনার কাছে জবাব বলেছিল, যারা মহিলা নিরাপত্তা কর্মী তারা থাকবে। বাকি আমি বলছি, যে মহিলাটা ধরুন রাত্রেবেলা পার্টি করতে যাচ্ছে, সে কোনো রাত্রেবেলা বেরোতে পারবে না। কোনো মহিলা রাত্রেবেলা তার বন্ধুর সাথে দেখা করবে, সে কোনো রাত্রেবেলা বেরোতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মুখ্যমন্ত্রী, তো আপনি বলছি রাত্রেবেলা কি আপনি তাহলে নিজের কাজ থেকে পদত্যাগ করে দিতেন? আপনি তো একজন মহিলা, আপনি রাত্রে 2টার পরে বাড়িতে ঢুকেন, আপনি রাত্রের জন্য কোনো ব্যক্তিগত কাজ থেকে বা কোনো ইমার্জেন্সি থেকে আপনি রাত্রেবেলা বেরোবেন না। এই প্রশ্নগুলো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে করেছিলাম, তার জবাব পাইনি। তার উল্টে আমরা পেয়েছি একটা মনোজিৎ মণ্ডল। আমরা দেখলাম নিজের দলের কর্মীর একজন মহিলাকে তারা হত্যা করছে বা ধর্ষণ করছে দিনের পর দিন। সঞ্জয় রায় থেকে মনোজিৎ মণ্ডল, এই কালচারটা তৃণমূল কংগ্রেস নিজের মধ্যে পুষে রেখেছে। এখান থেকে উত্তরণের পথ কি? দেখুন, মানুষকে এবারে বুঝতে হবে যে আমরা কাকে এনে কাকে বিদায় দিয়েছিলাম সেদিন। আমি যেমন বললাম যে আমরা সেদিন মহাকরণ থেকে বুদ্ধদেব ভট্টাচার্য যেমন বেরিয়ে যাচ্ছিলেন, তেমনি আমরা দেখলাম একজন সুদীপ্ত গুপ্তকে আমরা হারিয়ে আমরা কলেজে কলেজে মনোজিৎ মণ্ডলদের ঢুকিয়ে দিয়েছি। এই যে হাজরা কলেজ আমি পড়েছিলাম, এই শিক্ষাঙ্গনের কি অবস্থা এখন আপনি চলে যান সামনে, প্ল্যাকার্ডটা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুলে। মানুষ যদি বুঝতে পারে এবারে একটা সময় এসছে এদেরকে তাড়ানোর, তাছাড়া আর কোনো বিকল্প নেই। আবার যে বুদ্ধদেব ভট্টাচার্য যে স্বপ্নটা দেখেছিল, আমি আজকে দিনে দাঁড়িয়ে বলছি, কারণ গতকাল আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ দিবস আমরা পালন করি। ওনার যে স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্নগুলোকে যদি সত্যি করতে হয়, তাহলে অন্তত একটা জিনিস করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে তাড়াতে হবে। আচ্ছা, আপনাকে একেবারে শেষ প্রশ্ন করব। আমাদের কাছে, সবার কাছেই মা, বউ, বোন, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে আমাদের ভালোবাসার, স্নেহের, শ্রদ্ধার একটা সবচাইতে পবিত্র জায়গা। সেখানে দাঁড়িয়ে এক নেতা, আমি নাম করছি না, একজন পুলিশ কর্মীর পরিবারের উদ্দেশ্যে জঘন্য থেকে জঘন্যতম কথা বলছে, তখন পুলিশরা শুনছেন না। অথচ আজকে
পুলিশের সেই বীর দর্প দেখা যাচ্ছে কেন এরকম? পুলিশের মধ্যে তো মানুষ আছে, নিশ্চিতভাবেই তাদের মা আছে, তাদের সন্তান আছে, কেন কেন মনোজগতের এই পরিবর্তন কেন? প্রশ্ন করে কিছু লাভ নেই। যে নিজের মা বোনের সম্ভ্রম সম্মান বাঁচাতে পারে না, তারা যে আমাদের হয়ে কথা বলবে সেটা ভাবাটাই অবান্তর আর কি। তো তার জন্য এবারে একটা প্রশ্ন হচ্ছে, যখন পুলিশ আমাদের হয়ে কথা বলবে না বা আমাদের যোগ্য, আমরা যখন যোগ্য কোনো দাবি করছি তখন আমাদেরকে লাঠি পেটাবে। অনুব্রত মণ্ডল যে ভাষায় পুলিশকে কথা বলেছিল, আমরা যদি সে ভাষায় কথা বলি তারপরে দেখবো পুলিশের কি অ্যাকশন হয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন দেখছি অনুব্রত মণ্ডলকে ব্যবস্থা নিচ্ছেন না, উনি আবার কে পুলিশ মন্ত্রী, যে পুলিশের যারা অফিসিয়ালরা আছে তাদের আবার পরিবারের যে প্রধান হয়, তিনি যদি কোনো অ্যাকশন না নেয় তার পরিবারের একজন কর্মীর প্রতি, তাহলে আমাদেরও সেই লাইসেন্সটা দিয়ে দেওয়া হচ্ছে যে আমরা যে কেউ পুলিশের কোনো কাজ যদি আমাদের খারাপ লাগে আমরাও পুলিশকে ওই ভাষায় ওই ইয়েতে করবো। কিন্তু এটাই হচ্ছে আমাদের পারিবারিক শিক্ষা, আমাদের কালচার, এটা আমাদেরকে দেখায়নি। আমরা মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলছি। অভয়ের আন্দোলন যখন হয়েছিল তখন একটা বাবা তার মেয়ের জন্য রাস্তায় নেমেছিল। যখন রাত দখল হয়েছিল, রাত দখলটা ছিল মহিলাদের জন্য। সেই মহিলাদের হওয়া সত্ত্বেও হাজার হাজার পুরুষরা রাস্তায় নেমেছিল। একজন প্রেমিক তার প্রেমিকার জন্য নেমেছিল, একজন ভাই তার বোনের জন্য নেমেছিল, একজন স্বামী তার স্ত্রীর জন্য নেমেছিল। এইটাকে যদি অক্ষুণ্ণ রাখতে হয় সরকারকে পাল্টাতে হবে, পুলিশকে দোষ দিয়ে লাভ নেই। অসংখ্য মানুষ, যুবকরা রয়েছেন প্রতিবাদের যন্ত্রণা নিয়ে, বিক্ষোভের যন্ত্রণা নিয়ে তারা রাস্তায় এসেছেন। অনুভব বলে গেলেন একেবারে স্পষ্ট কথা, তাদের কথা অনুযায়ী এই সরকারটাকে পাল্টাতে হবে। যদি এই সরকারকে না পাল্টানো যায় তাহলে নতুন সকাল আসবে না। মেয়েরা লক্ষ্মী থাকে, প্রথমে লক্ষ্মী থাকে, তারপর সিচুয়েশন তাদেরকে চণ্ডী করে দেয়। সুতরাং যেই মায়ের বুক থেকে সন্তান চলে গেছে, সে তার কোনো ভয় নেই, বিশ্বাস করুন। সে কিচ্ছুকে ভয় পায় না, সে সব কিছু করতে পারে। সে ভীষণ ভয়ঙ্কর, সেই মা খুব ভয়ঙ্কর। গান, কবিতা শুধুমাত্র তো মনোরঞ্জনের জন্য না, তার একটা সামাজিক দায়বদ্ধতা আছে। সম্ভবত সেই দায়বদ্ধতা থেকেই আপনি ছুটে এসেছেন। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, অভয়ার মা বাবা প্রথমে কলকাতায়, পরে দিল্লিতে বিজেপির নেতা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে গেল, অথচ দেখা দিলেন না। কেন দিলেন না জানি না। অথচ সেই বিজেপি আজকে কি বলবো, অভয়ার জন্য বিচারের দাবি করছে। এটা কি মনে হয় দ্বিচারিতা, নাকি অন্য কোনো একটা রাজনীতির বিরুদ্ধে অন্যরকম একটা রাজনীতি চলছে বলে আপনার মনে হয়? দেখুন, এটা দিনের আলোর মতো পরিষ্কার যে বিজেপি যেটা করছে, কেন্দ্রীয় সরকার যেটা করছে, সেটা সম্পূর্ণই রাজনৈতিক উদ্দেশ্যে। মানে আমি যে কারণে এখানে এসেছি, সম্ভবত আপনিও যে কারণে এখানে এসেছেন, সেটা হচ্ছে একটা হৃদয়ের টানে, একটা যন্ত্রণার থেকে যে আমরা এইটার বিচার চাই। কিন্তু এই যে রাজনৈতিক দলগুলো যারা শাসনে বসে আছেন, তাদের বিবেক বলুন, হৃদয় বলুন, কিচ্ছু হয় না। তারা বোঝেন একমাত্র ক্ষমতা, ক্ষমতা এবং ক্ষমতা। তার জন্য যা করার তা করেন। এই যে সিবিআই পুলিশ এখানে যা করেছে, তার থেকে একটি বাড়তি কাজ তারা করেনি। কেন করেনি? তারাই বলেছিল যে একটা বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে, অথচ তারা কিচ্ছু মাত্র করেনি। 1 বছর হয়ে গেল। কেন? অবশ্যই যারা কেন্দ্রে ক্ষমতায় আছেন তাদেরকে টেনে ধরছে, অথচ তাদের নেতারা আবার এখানে এই রাস্তায় নামছে, আন্দোলন করছে। এ তো মানে হয় না কোনো। গতকালে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস গেছে, যে রবীন্দ্রনাথ প্রশ্ন করেছিলেন নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার। আর আজকে যে মেয়েটার জন্য কলকাতা আবারও স্পর্ধিত, অভয়া, সে শুধু নিজের ভাগ্যকে জয় করেনি, প্রত্যেকের চিকিৎসার জন্য নিজেকে উৎসর্গ করেছিল। আমি আরজি করের অভয়ের কথা বলছি। আমার এখানে সৈকত আছেন। আপনার কাছে প্রশ্ন, একটু পিছিয়ে প্রশ্নটা, যে 14ই আগস্ট যখন রাত জাগা কর্মসূচি আরজি করের সামনে, সেখানে দুষ্কৃতীদের হামলা হলো, আজকে পর্যন্ত পুলিশ চার্জশিট দিতে পারল না। একই রকমভাবে সিবিআই একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না আসামিদের বিরুদ্ধে, অভিযুক্তদের বিরুদ্ধে।
এই দুটোর মধ্যে কি কোনো সংযোগ আছে আপনাদের কি মনে হয়? দেখুন, এইসব সংযোগ আপনারা খুঁজছেন, ঠিক আছে, একটাই সংযোগ রয়েছে, ধর্ষকদের সঙ্গে এই সরকারের যোগাযোগ রয়েছে। ধর্ষকদের সঙ্গে এই সরকার সম্পৃক্ত, ধর্ষকদের বাঁচাতে চাইছে, দিল্লির সরকারের হাত মাথায় আছে, তার ফলে দিদির সরকার বহাল তবিয়তে এই আস্পর্ধা দেখাতে পারছে 365 দিন ধরে। নির্যাতিতার পরিবারকে যেভাবে ভার্বালি অ্যাবিউজ করা হয়েছে, যেভাবে প্রতিনিয়ত ধর্ষণ বিরোধী যে মানসিকতাকে আক্রমণ করা হয়েছে, ঠিক একইভাবে আজকে দেখলাম পার্ক স্ট্রিটে পুলিশ নির্যাতিতার মায়ের মাথায় লাঠি চার্জ করলো। এর থেকে নির্লজ্জ একটা সরকার কি হতে পারে? একটা নির্যাতিতার পরিবার যারা সন্তানহারা, কন্যাহারার যন্ত্রণায় এখনো অবধি তাদের চোখের জল মোছেনি, তাদের ওপর পুলিশ দিয়ে লাঠিচার্জ করা, তাতেই বোঝা যাচ্ছে যে এই সরকারটা আসলে একটা অংশের সঙ্গেই যোগাযোগ রাখে। লুট, খুন, চুরি, দুর্নীতি, ধর্ষণ, এই অপরাধ যারা করে, সমাজের যারা সমাজ বিরোধী, তাদের সঙ্গে এই সরকার সংযোগ রাখে। আচ্ছা, আমি